বাহরাইন ও কুয়েতে ৮টি মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। নতুন করে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দোহায় বৈঠক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় ১৫০০। উদ্ধারে ধীরগতিতে ক্ষোভ। তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ১,০০০ মানুষের মৃত্যু। মার্কিন রাজনীতিতে বাজিমাত ইসরায়েলি বিরোধী আরব আমেরিকান মুসলিমদের। টেক্সাসে স্কুলের কারিকুলামে চাপিয়ে দেওয়া হচ্ছে বাইবেল। পশ্চিমবঙ্গের বিধানসভায় আজই উঠতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। মুসলিম সহ সংখ্যালঘুদের অধিকার খর্বের অভিযোগ তৃণমূলের। রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যার আসামি শাহাদাত হোসেন দুদিনেও ধরতে পারেনি ইতালিয়ান পুলিশ। উদ্বেগ প্রবাসীদের। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি ফারিহা সাজনীন। মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮টি মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট সময়সূচি চেয়েছে তেহরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে হামলা বন্ধ ও দোহায় বৈঠকে বসতে রাজি হয়েছে। মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দাবি করা হয় বাহরাইন ও কুয়েতের হামলায় ৮টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে সামরিক তৎপরতার সময় ছিটকে আসা শাপনেরের আঘাতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চল জুড়ে ফের উত্তেজনা বাড়ার মধ্যেও হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব তেহরানের। এ ব্যবস্থাকে পাশ কাটানোর যে কোনো উদ্যোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করা হয়। তবে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ইরান যুক্তরাষ্ট্র আপাতত একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখতে রাজি হয়েছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধ নিরসনে মঙ্গলবার দোহায় মুখোমুখি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে আলোচনায় ফেরার আগে নিজেদের শর্তের কথা মনে করিয়ে দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তা মেহেদি ফাজাইলি বলেছেন জব্দ করা অর্থে প্রবেশাধিকার সহ সমঝোতার গুরুত্বপূর্ণ শর্তগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আলোচনায় আবারও গুরুত্ব পাচ্ছে লেবানন ইস্যু। তেহরানের দাবি দক্ষিণ লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট সময়সূচি থাকতে হবে। তাদের মতে এমন রূপরেখা ছাড়া দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে কূটনৈতিক তৎপরতা বাড়লেও মাঠের বাস্তবতা এখনও অস্থির। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও সেনাপ্রধান জেনারেল ইয়ার জামিল বলেছেন লেবানন সংক্রান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে ইসরায়েল এবং এর সফল বাস্তবায়নে কাজ করবে তারা। এদিকে লেবাননে চলমান সংঘাতের মধ্যেই গাজায় নতুন প্রাণহানির খবর এসেছে। আর সিরিয়া সতর্ক করে বলেছে ইসরায়েলে চলমান সামরিক অভিযান পুরো অঞ্চলকে আবারও বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ওমান উপসাগরে নতুন করে ড্রোন হামলার পর আবারও অচলাবস্থার ঝুঁকিতে বিশ্বের প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালী। ইরানের সাম্প্রতিক সতর্কবার্তায় মাইন ও ক্ষেপণাস্ত্রের আতঙ্ক দ্বিগুণ হওয়ায় আন্তর্জাতিক বড় শিপিং কোম্পানিগুলো এই রুট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নিরাপত্তার সুবিধাও প্রত্যাহার করে দিচ্ছে অনেক বিমা কোম্পানি। চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম তেল পরিবহন জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু ওমান সাগরে নতুন করে ড্রোন হামলার পর পরিস্থিতি বদলে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী গত বুধবার ৭৩টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর গত ফেব্রুয়ারি শেষে ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল সর্বোচ্চ জাহাজ চলাচল। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির অধীনে ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জাহাজ কোম্পানিগুলোর মধ্যে আস্থা ফিরতে শুরু করে এবং স্থিতিশীল হতে শুরু করে জ্বালানির বাজার।
এই সময় জাতিসংঘ ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বা IMO এই অঞ্চলে আটকে পড়া প্রায় 500টি জাহাজ এবং 11,000 নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি মানবিক অভিযান শুরু করেছিল। কিন্তু উপসাগরের একটি জাহাজে ড্রোন হামলা হওয়ার পর পুরো পরিকল্পনাটি ভেস্তে যায়। এর ফলে মাত্র একদিনের ব্যবধানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় অর্ধেক কমে গেছে। সংঘাত শুরু হওয়ার আগে ইরান ও ওমানের মধ্যবর্তী এই পথ দিয়ে প্রতিদিন 110 থেকে 160টি জাহাজ চলাচল করত। বর্তমানে হরমুজ প্রণালী অতিক্রমকারী অধিকাংশ জাহাজই ইরানের পতাকাবাহী বা তাইওয়ান ভিত্তিক এভারগ্রিন কোম্পানির। মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ পর্যন্ত অন্তত 46টি জাহাজ ক্ষতিগ্রস্ত এবং 14 জন নাবিক প্রাণ হারিয়েছেন। ফলে বড় বড় বৈশ্বিক পরিবহন সংস্থাগুলোর নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেক বিমা কোম্পানিগুলো তাদের নিরাপত্তার সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন IMOর উদ্ধার কর্মসূচি স্থগিত থাকায় আগামী দিনগুলোতে এই প্রণালীতে জাহাজ চলাচল সীমিত থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বর্তমানে এই অঞ্চলে থাকা সব জাহাজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা আবারও নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে, আর যার উপর নির্ভর করছে বিশ্বের অন্যতম প্রধান এই অর্থনৈতিক করিডোরের ভবিষ্যৎ। মায়েশিকা রহমান, স্টার নিউজ। ইরানে 2025 ও 26 সালে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এজন্য মার্কিন ও ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধের বিচার করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। রোববার বিচার বিভাগ সপ্তাহের বার্তায় তিনি এই আহ্বান জানান। মুস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে দুটি আগ্রাসী যুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের রক্ত এবং ইরানিদের যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ক্ষতি করেছে সেজন্য হাজারো মামলা হতে পারে। এ সময় মুস্তফা খামেনি এবারের হামলার প্রথম দিনই মিনাব ও লামেরদে স্কুলে হামলা চালিয়ে শিশু হত্যা ও নজিরবিহীন যুদ্ধাপরাধের কথা উল্লেখ করেন। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চিকিৎসা ও জনসেবা কেন্দ্রগুলিতে হামলা ও নবজাতক থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত সবাইকে হত্যা করেছে। এ সময় তিনি মার্কিন ইসরায়েল আগ্রাসী যুদ্ধের ফলে লঙ্ঘিত জাতির অধিকারগুলো পুনরুদ্ধার ও তার অনুসন্ধানে ইরানের বিচার বিভাগের প্রতি আহ্বান জানান। সিরিয়াকে দিয়ে লেবাননের হিজবুল্লাহ নির্মূলের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে একমত নয় দামেস্কো। প্রেসিডেন্ট আহমেদ আল শারাসাফ জানিয়ে দিয়েছে, লেবাননে সেনা পাঠিয়ে কোনো আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ইচ্ছে নেই সিরিয়ার। এ ব্যাপারে সৌদি, কাতার ও তুরস্কের মাধ্যমে ট্রাম্পের চাপ এড়িয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। আলোচনার শুরুটা গেল 16 জুন ফ্রান্সে G7 বৈঠকে। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবারের মতো ঘোষণা করেন, হিজবুল্লাহ নির্মূলের দায়িত্ব তিনি সিরিয়ার হাতে ছেড়ে দিতে চান, কারণ ইসরায়েল কেবল বেসামরিক মানুষ ও ভবন ধ্বংস করতে পারে। ট্রাম্প বলেন, এই ব্যাপারে তার সিরিয়ার প্রেসিডেন্ট সারার সাথে কথা হয়েছে, কিন্তু সারা এই প্রস্তাবে রাজি কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান ট্রাম্প। এরপর 21 জুন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারেও একই প্রসঙ্গের অবতারণা করে ট্রাম্প বলেন, তারা ভবন ধ্বংস করা ছাড়া আর কিছুই পারে না। এদিনও হিজবুল্লাহ সিরিয়ার হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু হিজবুল্লাহকে সিরিয়ার হাতে তুলে দেয়া বলতে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন? লেবাননে সিরিয়ার সামরিক অভিযান, রাজনৈতিক মধ্যস্থতা, হিজবুল্লাহর উপর চাপ সৃষ্টি, নাকি সীমান্তের নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন সেটি স্পষ্ট করেননি ট্রাম্প। একই দিন অর্থাৎ 21 জুন সিরিয়ার মাশহাদ টিভিকে সারা জানান, লেবাননে কোনো সামরিক অভিযান বা নিরাপত্তামূলক ভূমিকা নেবে না সিরিয়া। লিবিয়ায় কোনো সামরিক অভিযান নয়, সিরিয়ার অগ্রাধিকার হল সেখানে যুদ্ধ ও ইসরায়েলি বোমা হামলা বন্ধ করা। এ নিয়ে দামেস্ক ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হয়েছে। আমরা লেবানন ও সিরিয়ার মধ্যে সামরিক নয়, বরং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাই। সারা আরও বলেন, সিরিয়া প্রসঙ্গে হিজবুল্লাহ সহ লেবাননের সব পক্ষের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও সারার এই ব্যাখ্যাকে স্বাগত জানান। রয়টার্স বলছে, মূলত 16 জুন G7 বৈঠকে দেয়া ট্রাম্পের বক্তব্যের পরই সৌদি, কাতার ও তুরস্কের মিত্রদের মাধ্যমে সিরিয়া জানায় তারা লিবিয়ায় যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে অনাগ্রহী, কারণ এতে লেবাননের সংঘাতে সিরিয়ারও জড়িয়ে পড়ার শঙ্কা আছে। বিষয়টি নিয়ে নিজ দেশের বিভিন্ন পক্ষের সাথেও বৈঠক করেন সারা। বৈঠকের সূত্র রয়টার্সকে জানায়, এতে সবাই একমত হন যে লেবাননে কোনো সামরিক হস্তক্ষেপের ইচ্ছা বা পরিকল্পনা সিরিয়ার নেই। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।
ইরাকে দুর্নীতি বিরোধী অভিযানে নতুন করে তৎপর হয়েছে সরকার। রাজধানী বাগদাদের শীর্ষ রাজনীতিবিদ, এমপি ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সরকারের এমন দুর্নীতি বিরোধী অবস্থানকে স্বাগত জানিয়েছেন দেশটির নাগরিকরা। তারা বলছেন এই ধরনের অভিযান আরও আগেই হওয়া দরকার ছিল। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদির নির্দেশে রোববার ভোরে দেশটির নিরাপত্তা বাহিনীর রাজধানী কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অভিযান চালায়। নিরাপত্তা ও আইনি সূত্র জানিয়েছে, কাউন্টার টেরোরিজম সার্ভিসের এলিট ইউনিট রাজনীতিবিদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। সূত্রগুলো বলছে এটি সরকারের বৃহত্তর দুর্নীতি বিরোধী অভিযানের প্রথম ধাপ। তবে গ্রেপ্তারের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সরকার। মে মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী আলী আল জাইদি দেশের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। বিশ্লেষকদের মতে এই অভিযান কতটা কার্যকর হবে তা নির্ভর করবে পরবর্তী আইনি প্রক্রিয়া ও সরকারের ধারাবাহিক উদ্যোগের ওপর। দুর্নীতি দমনের এই সিদ্ধান্তে আমরা প্রধানমন্ত্রীকে সমর্থন করি, কিন্তু আমরা যা বলতে চাইছি তা হলো, তার কি এখন মনে পড়ছে 23 বছর হয়ে গেছে? দুর্নীতি অস্বাভাবিকভাবে রাষ্ট্রকে ক্ষয় করে দিয়েছে, সমস্ত দপ্তর ও প্রতিষ্ঠানকে নিঃশেষ করে দিয়েছে। একটি বিরাট পদক্ষেপ এটি। আজ সকল মানুষ স্বস্তি বোধ করছে। আজ যখন মানুষ দুর্নীতিবাজদের জবাবদিহি করতে দেখে, তখন তারা সরকারের কাছ থেকে আর কিছুই চায় না। যখন আমি দেখি সরকার দুর্নীতিবাজদের জবাবদিহি করাচ্ছে, তখন আমার মনে হয় আমার অধিকার রক্ষা হচ্ছে। এটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আমরা বর্তমানে এটাকে সমর্থন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা বাণিজ্যিক এলাকা। এখানে কোনো ব্যবসা বাণিজ্য অবশিষ্ট নেই। আমি কসম করে বলছি, ওরা আমাদের জন্য কিছুই রেখে যায়নি। ওরা যে টাকা চুরি করেছে তা অবশ্যই দেশে এবং রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1450 জনে পৌঁছেছে। সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে 8 জন চীনা নাগরিকও রয়েছেন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে, ফলে প্রাণহানি উল্লেখযোগ্য সংখ্যায় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর উদ্ধারের জন্য 72 ঘণ্টার গুরুত্বপূর্ণ সময়সীমা শেষ হলেও ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল দিন-রাত কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল অভিযানে অংশ নিয়েছে। সরকারি হিসেবে বুধবারের ভূমিকম্পে 3000-এর বেশি মানুষ আহত হয়েছেন। অন্তত 800 ভবন ধসে পড়েছে। রাজধানী কারাকাস থেকে প্রায় 40 কিলোমিটার দূরের উপকূলীয় লা গুয়াইরিয়া রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুব্ধ স্বজনরা পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামের দাবিতে ভারী যন্ত্রপাতিবাহী ট্রাক আটকে বিক্ষোভ করেন। তবে উদ্ধারকর্মীরা কুকুর ও ইলেকট্রনিক সরঞ্জামের সাহায্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আমি আমার মেয়েকে অর্ধেকটা বের করে এনেছি। ভারী যন্ত্রপাতি বহনকারী ট্রাক এখান থেকে সরবে না। আমার হারানোর কিছুই নেই। ওরা চাইলে আমাকে মেরে ফেলুক। এই মুহূর্তে আমরা সম্ভাব্য ভুক্তভোগীদের সন্ধান অব্যাহত রেখেছি। আমরা ইতোমধ্যে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েছি। বর্তমানে আমরা ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করে তল্লাশি চালিয়ে যাচ্ছি, যা কুকুর দলগুলোর ইতোমধ্যে খুঁজে পাওয়া স্থানগুলোর সম্পর্কে আমাদের আরও নিশ্চিত হতে সাহায্য করছে। জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিচ্ছে ইউরোপ। যুক্তরাজ্যে, ফ্রান্স, ইতালি ও স্পেনে ভেঙে গেছে আগের সব রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার কারণে এই ধরনের দাবদাহের আশঙ্কা কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়া খনিজ জ্বালানির প্রতি অন্ধ আসক্তিকে এই সংকটের জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। এদিকে জাতিসংঘ সতর্ক করে বলছে, এই প্রাণঘাতী তাপপ্রবাহ এবার দ্রুত মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এই যাবৎকালের সবচেয়ে তীব্র ও বিস্তৃত দাবদাহে পড়ছে পশ্চিম ইউরোপ। যুক্তরাজ্যে জুনের ইতিহাসে সর্বোচ্চ 36.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্রান্স, ইতালি ও স্পেনে। জুনের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, জার্মান ও নেদারল্যান্ডসে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আর্টি ওয়ার্ল্ড বলছে, চলতি সপ্তাহে ইউরোপ জুড়ে তীব্র গরমজনিত কারণে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের। তবে শীত প্রধান দেশগুলোতে কেন এমন তীব্র তাপদাহ? বিজ্ঞানীরা বলছেন, বাতাসে উচ্চ আর্দ্রতা বা গুমট ভাব থাকায় মানুষের শরীর সহজে ঘেমে ঠান্ডা হতে পারছে না, যা এই দাবদাহকে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, 2003 সালের সারা জাগানো দাবদাহের চেয়ে বর্তমানের এই আবহাওয়া প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম এবং 1976 সালের তুলনায় 3.5 ডিগ্রি সেলসিয়াস বেশি উত্তপ্ত। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার কারণে এই ধরনের দাবদাহের আশঙ্কা কয়েক গুণ বেড়ে গেছে। তাই ভবিষ্যতে এই দাবদাহ আরও প্রকট রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। ইউরোপীয় অঞ্চলে আঘাত হানা এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় তীব্র তাপদাহ। গত 50 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। জলবায়ুর এ পরিবর্তন না হলে জুন মাসে এ ধরনের ঘটনা ঘটাই সম্ভব হতো না। এই পরিস্থিতির জন্য কয়লা, তেল এবং গ্যাসের প্রতি বিশ্বের অন্ধ আসক্তিকে দায়ী করেছেন জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল। জলবায়ু পরিবর্তন এখন লাগামহীন, তবে এর সমাধানও পরিষ্কার। বিশ্বকে দ্রুত ক্লিন এনার্জি বা পরিবেশ বান্ধব জ্বালানির দিকে ঝুঁকতে হবে ও বনভূমি রক্ষা করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এদিকে পশ্চিম ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা তীব্র দাবদাহের পর এবার এই তাপপ্রবাহ মধ্য ও দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। WMO জানিয়েছে, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গেও জুনের তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁয়েছে। এই তাপপ্রবাহ চলতি মাসের শেষ নাগাদ পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে। এছাড়া ধীরে ধীরে মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে অগ্রসর হবে। তাপমাত্রা বছরের এই সময়ে স্বাভাবিক মাত্রার তুলনায় 3 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকার আশঙ্কা রয়েছে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান এই উত্তাপের কারণে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু হচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় শিশু ও বয়স্কদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সাবধানে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তনের আভাস। মার্কিন রাজনীতিতে উঠে আসছেন আরব আমেরিকান, মুসলিম ও প্রগতিশীল রাজনীতিকরা। ইহুদি লবির কোটি ডলার খরচের বিনিময়ে নিউ ইয়র্কের ডেমোক্রেট দলের প্রাইমারিতে হেরেছেন ইসরায়েল সমর্থিত প্রার্থীরা, জিতেছেন ফিলিস্তিন সমর্থিত ও প্রগতিশীল প্রার্থীরা। মোড় ঘোরানো এই ঘটনাকে মার্কিন রাজনীতিতে ইহুদি লবির শোচনীয় পরাজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই মার্কিন রাজনীতিতে ইসরায়েলের প্রতি সমর্থন ছিল প্রশ্নাতীত। কেউ যদি ইসরায়েলকে দেয়া সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন তুলত বা ফিলিস্তিনের অধিকারের পক্ষে থাকত, তাহলে রাজনীতিতে তাদের টিকে থাকাই দায় হয়ে উঠত। কিন্তু নিউ ইয়র্কের প্রাইমারিতে ইসরায়েলের যুদ্ধনীতির কঠোর সমালোচক ও প্রগতিশীল প্রার্থীদের জয় বলছে যুক্তরাষ্ট্রের রাজনীতি ভেতর থেকে বদলাচ্ছে। এই বদলের জনক মেয়র মামদানির মতো উদারপন্থী নেতা ও তাদের তরুণ ভোটাররা, ইসরায়েল প্রশ্নে যাদের মনোভাব আগের প্রজন্ম থেকে একেবারেই আলাদা। কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থক। তাকে হারিয়েছেন ব্রেন্ট লেন্ডার। ফিলিস্তিনি অধিকার কর্মী বলে পরিচিত দারিয়া লিজা শেভালিয়ের হারিয়েছেন দীর্ঘদিনের কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপায়াতকে। ইসরায়েলকে দেয়া মার্কিন সামরিক সহায়তা ছিল যুক্তরাষ্ট্রের সমাজে এক প্রশ্নাতীত বিষয়। এর বিপক্ষে আওয়াজ তুলে মনোনয়ন জিতেছেন কেয়ার ভালদেজ। ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রার্থী এবার কাওয়াসও নিউ ইয়র্ক প্রাইমারিতে জিতেছেন। এই প্রার্থীরা প্রচলিত রাজনৈতিক মতাদর্শ ও কাঠামোর উপর নির্ভর না করে তৃণমূল পর্যায়ে আন্দোলন ও ভোটারদের সাথে সরাসরি সম্পৃক্ততার উপর জোর দিয়েছেন। তারা প্রমাণ করেছেন কেবল টাকাই ভোটের মূল নিয়ামক নয়। যদি তাই হতো তাহলে ইহুদি লবির শক্তিশালী সংগঠন আইপেকের কোটি কোটি ডলার এই প্রার্থীদের ফলাফল উল্টে দিত। কেবল নিউ ইয়র্ক নয়, নিউ জার্সিতে ডেমোক্রেট মনোনয়ন পেয়েছেন মিশরীয় বংশোদ্ভূত চিকিৎসক আদাম হামাউই। ক্যালিফোর্নিয়ায় আয়েশা ওয়াহাব জয়ী হয়েছেন। মিশিগানে আব্দুল এল সাইয়েদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি জিতলে এটি আরব আমেরিকানদের রাজনীতির জন্য আরেক মাইলফলক ঘটনা হবে। গাজায় ইসরায়েলের গণহত্যা, পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ, ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না বলে নেতানিয়াহুর দমভক্তি, লেবাননে আগ্রাসন, ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ানো, তরুণ ভোটাররা এই প্রসঙ্গগুলোকে দেখছেন মানবাধিকার ও ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। স্কুলে বিভিন্ন ধর্মের শিশুরা পড়াশোনা করলেও যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে চাপিয়ে দেওয়া হলো খ্রিস্টানদের বাইবেলের উদ্ধৃতি। এরই মধ্যে পাঠ্যপুস্তকে এটি যুক্ত করা হয়েছে কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। অন্যদিকে 2030 সাল থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাইবেলের এই পাঠ বাধ্যতামূলক হচ্ছে পাঠ্যপুস্তকে। ক্ষমতাসীন রিপাবলিকান সমর্থিত সরকারের এমন পদক্ষেপকে রাষ্ট্রের মূলনীতি বিরোধী হিসেবে দেখছেন ইসলাম সহ অন্য ধর্মের শিক্ষার্থীদের অভিভাবকরা। তারা বলছেন এর মাধ্যমে খ্রিস্টান ধর্মকে অন্য ধর্মের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্লাসরুমে পড়াশোনায় ব্যস্ত কোমলমতি শিশুরা। খ্রিস্টান, মুসলিম, ইহুদি থেকে শুরু করে নানা ধর্মের শিক্ষার্থী রয়েছে স্কুলটিতে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এসব স্কুলের শিশুরাই এখন থেকে যেই ধর্মেরই হোক না কেন পড়তে হবে খ্রিস্টানদের বাইবেলের বিভিন্ন অংশ। এরই মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্যের শিক্ষা কর্তৃপক্ষ। এখন কিন্ডারগার্টেন থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি ভাষা ও সাহিত্যের কারিকুলামে যুক্ত হচ্ছে বাইবেলের গল্প, গীত সংহিতা, যিশুর নানা দৃষ্টান্ত সহ বিভিন্ন বিষয়। বলা হচ্ছে এই কারিকুলাম বাধ্যতামূলক নয়, তবে যে এলাকায় স্কুলের অবস্থান সেই এলাকার স্বতন্ত্র কর্তৃপক্ষ যদি এই পাঠদান চালু করে তাহলে বাড়তি অর্থ বরাদ্দ পাবে অঙ্গরাজ্য থেকে। অন্যদিকে টেক্সাস শিক্ষা কর্তৃপক্ষ 2030 সাল থেকে সরকারি স্কুলগুলোর জন্য বাধ্যতামূলক রিডিং লিস্টে বাইবেলের নির্বাচিত অংশ যুক্ত করার অনুমোদন দিয়েছে। এই তালিকা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। বাইবেলের পাশাপাশি থাকবে ক্লাসিক সাহিত্যও। শিক্ষা কর্তৃপক্ষের দাবি, বাইবেল এখানে ধর্মীয় উপাসনার জন্য নয়, বরং পশ্চিমা সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি বোঝানোর জন্য যুক্ত করা হচ্ছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ও সাংবিধানিক ইতিহাসে বাইবেলের প্রভাব রয়েছে, তাই শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। তবে অন্য ধর্মের অভিভাবক সহ সমালোচকরা বলছেন, বাস্তবে পাঠ্যক্রমে এমনিতেই খ্রিস্ট ধর্মের উপস্থিতি অন্য ধর্মের তুলনায় অনেক বেশি। তারা বলছেন, পাঠ্যক্রমে বাইবেলের নানা অংশ যুক্ত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানে রাষ্ট্র ও ধর্মের পৃথক থাকার নীতি লঙ্ঘন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলে বাইবেল নিয়ে বিতর্ক নতুন নয়। 19 শতকে অনেক স্কুলে বাইবেল পাঠ প্রচলিত ছিল। তবে 1963 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, সরকারি স্কুলে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক বাইবেল পাঠ বা প্রার্থনা সংবিধান বিরোধী। টেক্সাসেও এর আগে ঐচ্ছিকভাবে সাহিত্য হিসেবে বাইবেল কোর্স চালুর চেষ্টা হয়েছিল, তবে সেসব উদ্যোগ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। এবারও নতুন সিদ্ধান্ত ঘিরে আইনি লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন পর্যবেক্ষকরা। নূর মোহাম্মদ, স্টার নিউজ। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচিতি ছিল অভিবাসীদের দেশ হিসেবে। এর অন্যতম ভিত্তি ছিল জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশ 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই সাংবিধানিক ব্যবস্থা ঘিরে এখন তৈরি হয়েছে নতুন প্রশ্ন। বিভক্ত মার্কিন নাগরিকরাও। 50% মার্কিন নাগরিকই এখন জন্মসূত্রে নাগরিকত্বের বিরুদ্ধে। মার্কিন সংবিধানের 14তম সংশোধনীতে স্পষ্টই বলা আছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং দেশটির বিচার ব্যবস্থার অধীন প্রত্যেক ব্যক্তি মার্কিন নাগরিক। মা বাবাকে কোথা থেকে এসেছে, তাদের বৈধ কাগজপত্র আছে কিনা, কিছুই কোনো বিষয় নয়। কেবল বিদেশি কূটনীতিকের সন্তান ও দেশ আক্রমণকারী শত্রুর সন্তান ছাড়া যে কেউ কেবল জন্মস্থানের সুবিধা হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে পারেন। এবার সেই ঐতিহাসিক নিয়মকেই চ্যালেঞ্জ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষিদ্ধ হলো জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার। এই আদেশ কার্যকর হলে প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় 2.5 লাখ শিশু নাগরিকত্ব সংকটে পড়তে পারে। যদিও ট্রাম্পের নির্বাহী আদেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিষয়টি এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায়।
তবে বিভক্ত মার্কিন সমাজ। সাম্প্রতিক জরিপ বলছে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া উচিত বলে মনে করেন না ৪৯% মানুষ, তবে পক্ষে অবস্থান 50%। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই সবাই স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হবেন। সংবিধানের 14তম সংশোধনী কখনো বিষয়টি এভাবে ব্যাখ্যা করেনি। এই বিতর্কের শেকড় অবশ্য অনেক পুরনো। 1857 সালে ড্রেড স্কট মামলায় মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কৃষ্ণাঙ্গরা কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবেন না। বিতর্কিত সেই রায়ের প্রতিক্রিয়ায় গৃহযুদ্ধের পর 1868 সালে যুক্ত হয় 14তম সংশোধনী, যার লক্ষ্য ছিল সদ্য মুক্ত হওয়া লাখো কৃষ্ণাঙ্গ আমেরিকান ও অভিবাসী শিশুদের নাগরিকত্ব নিশ্চিত করা। এর 3 দশক পর ওয়ং কিম আর্ক মামলায় জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার আরও শক্ত ভিত্তি পায়। চীনা বংশোদ্ভূত এই মার্কিন নাগরিককে দেশে ফিরতে বাধা দেওয়া হলে সুপ্রিম কোর্ট তার পক্ষেই রায় দেয়। সেই রায়ই আজও জন্মসূত্রে নাগরিকত্বের সবচেয়ে শক্তিশালী আইনি ভিত্তি। বিশ্বের দেশে দেশে কট্টরপন্থার উত্থানের সাথে নাগরিকত্বের আইনও বদলে যাচ্ছে। 2005 সালে আয়ারল্যান্ডও জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে, কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার নীতি আমেরিকাকে অন্যদের থেকে আলাদা করে। ইফফাতিরা, স্টার নিউজ। শরণার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ব্রিটেন। নতুন এই নিয়মে কানাডার মতো ব্রিটেনেও শরণার্থী স্পন্সরের সুযোগ থাকছে। নির্দিষ্ট কিছু সংগঠন ও বিশ্ববিদ্যালয় শরণার্থীদের স্পন্সর করতে পারবে। আগামী মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিল হাউস অব কমন্সে উত্থাপন করতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তার মতে এর ফলে প্রকৃত শরণার্থীদের জন্য নতুন ও বৈধ পথ উন্মুক্ত হবে, আর সুযোগের অপব্যবহারকারীদের জন্য অবৈধ ফাঁকফোকর বন্ধ হবে। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য নতুন একটি বৈধ পন্থা চালু করতে যাচ্ছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগে কানাডার আদলে বৈধ শরণার্থীদের স্পন্সরের সুযোগ চালু করার প্রস্তাব দিতে যাচ্ছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আগামী মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিল হাউস অব কমন্সে উত্থাপনের কথা রয়েছে। এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, নতুন নিয়মটি এবছরই চালু হচ্ছে। এর আওতায় অনুমোদিত কিছু সংগঠন ও বিশ্ববিদ্যালয় শরণার্থীদের স্পন্সর করতে পারবে। আগামী বছর যে শরণার্থীদের যুক্তরাজ্যে আসার কথা রয়েছে তাদের জন্য এই পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে শরণার্থী কমাতে কঠোর কিছু নিয়ম জারি করে অজনপ্রিয় হয়ে ওঠেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভিবাসন বিরোধী জনমতকে পুঁজি করে কঠোর ডানপন্থী দল রিফর্ম ইউকে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। চলতি সপ্তাহে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের অভিবাসন নীতি এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বার্নহ্যাম প্রশাসনেও তার দায়িত্ব চালিয়ে যাবেন। আমি প্রকৃত শরণার্থীদের জন্য নতুন ও বৈধ একটি পথ উন্মুক্ত করব। সেই সাথে যেসব ফাঁকফোকর দিয়ে বারবার এই সুযোগের অপব্যবহার হয়েছে সেগুলো বন্ধ করে দেব। নতুন স্পন্সরশিপ কর্মসূচি ইউকে রিসেটেলমেন্ট স্কিমের তুলনায় অনেক বড় পরিসরে পরিচালিত হবে। উল্লেখ্য, ইউকে রিসেটেলমেন্ট স্কিমের কর্মসূচির আওতায় 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1 বছরে প্রায় 800 জন যুক্তরাজ্যে শরণার্থী হিসেবে পুনর্বাসিত হন। তবে নতুন কর্মসূচির আওতায় কী পরিমাণ শরণার্থী সুবিধা পাবেন সেটি এখনও নিশ্চিত নয়। চলতি বছরের শুরুতে আফগানিস্তান, মিয়ানমার ও সুদান সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য শিক্ষা ভিসা নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন শাবানা মাহমুদ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভায় আজই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে পারে বিজেপি সরকার। আবার শুধু বিষয় উত্থাপন হতে পারে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন আজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই দিন বিধানসভায় পেশ হতে পারে 4টি বিল, অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল, চাঁদাবাজি সন্ত্রাস দমন সংক্রান্ত 2টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলটি কি পেশ হবে সোমবার তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভারতের চতুর্থ রাজ্য হিসেবে হিন্দু মুসলিমদের জন্য এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের তোড়জোড় শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। তবে এই সংক্রান্ত বিল পেশ নাকি আপাতত বিষয়টি উত্থাপন করা হবে গত রাতেও বিজেপির পরিষদীয় দল সূত্রেও এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে আগাম বিরোধিতার ঘোষণা দিয়েছে বিধানসভার সব বিরোধী দল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ এরই মধ্যে ভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের নিন্দা জানিয়েছেন।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত এই ধরনের জনবিরোধী আইনগুলো, স্বৈরাচারী আইন, এগুলোর তীব্র বিরোধিতা করা হবে। আরো দু একটি স্পর্শকাতর আইনের কথা শোনা গেছে, সেগুলো পাওয়া গেলে সেগুলো খতিয়ে দেখে যেখানে মানুষের সমাজের দ্বিধাদ্বন্দ্ব বিভেদ বেড়ে যেতে পারে, সেখানে যেখানে একটা সমস্যা তৈরির জায়গা আছে এবং প্রত্যেক মানুষ, বিভিন্ন ধর্মের প্রত্যেক মানুষের যে অধিকারগুলো সেখানে যাতে খর্ব না হয়, সেগুলো সুরক্ষিত যেন থাকে, তৃণমূল কংগ্রেস তার পক্ষে গোটা বিষয়টা খতিয়ে দেখছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। কদিন আগে থেকে জানানো হয় বিজেপি পরিষদীয় দলের পক্ষে অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে আলোচনার জন্য 1 ঘন্টা সময় ধরে রাখা হয়েছে। সুজিত, জানাবেন আজই কি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল বিধানসভায় আনা হচ্ছে, নাকি আপাতত শুধু বিষয়টি উত্থাপন করা হবে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ অভিন্ন দেওয়ান নীতি বা ইউসিজি বিল সরাসরি বিধানসভায় পেশ না করে রাজ্যের তরফে একটা রূপরেখা তৈরি করে পর্যালোচনা করার জন্য সেটা কিন্তু জানানো হবে। অর্থাৎ আজকে একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করা হবে এবং যে কমিটিতে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই তিনি সম্ভাব্য কমিটিতে থাকবেন প্রধান হিসাবে। এছাড়া বিরোধী যারা দলনেতা রয়েছে তাদের তরফে কেউ থাকবেন, বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। মূলত বিল কিন্তু সরাসরি প্রস্তাব করবে না সরকার, কারণ এই মুহূর্তে ওই বিলের বিরোধিতা যাতে না হয়, কোনো রকম সমস্যায় না পড়ে সরকার, সে কারণেই এই বিলটি মোটামুটি একটা প্রস্তাব রাখা হবে এবং কি কি রূপরেখা তৈরি করা যায় এর জন্য কমিটি তৈরি করা হবে। সেই কমিটিতে সরকার পক্ষের বিরোধী পক্ষের সমস্ত লোকজন থাকবে, তারা মিলে পর্যালোচনা করবে এবং বিশেষ ব্যক্তিত্বদের রাখা হবে, যেমন বিচারপতিকে রাখা হলো তেমনি বিশিষ্ট ব্যক্তিদের রাখা হবে। এবং এই বিলটা সরাসরি আনবে না আজকে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিলের পক্ষে যে সমস্ত টিম তৈরি করা, টিম গঠন করে পর্যালোচনা করা এবং এর ঠিক বেঠিক কি আছে, ভুল আছে, সমস্ত কিছু পর্যালোচনা করার পরেই কিন্তু বিল প্রস্তাব হয়, আমরা জানতে পেরেছি। অর্থাৎ এক্ষেত্রে সরকারের তরফে একটু ধীরে চলো নীতির পালন করা হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী কিন্তু পরপর কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত চটজলদি নিয়েছিলেন। এক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি, এটা আনার ক্ষেত্রে কিন্তু একটু ধীরে চলো যে নীতি সেটা কিন্তু অবলম্বন করছে এবং সেই পথেই আজকে হাঁটতে চলেছে। সুজিত, আরও জানাবেন যে যদি বিল পাশ করা হয় তবে বিধানসভার নিয়ম অনুযায়ী সদস্যদের কাছে বিলের কপি ও প্রয়োজনীয় বিজ্ঞপ্তি আগে থেকে না পৌঁছানোর বিষয়টি সরকার কিভাবে দেখছেন এবং সেই সাথে বিরোধী দলগুলোর তীব্র বিরোধিতার সম্ভাবনা রয়েছে। সরকার কি এ বিষয়ে সর্বদলীয় আলোচনা বা ঐকমত্য গড়ে তোলার কোনো উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, এখনো পর্যন্ত সরকারের যে নীতি রয়েছে, হয়তো বিল আরো 2 ঘন্টা বাদে উঠবে, সেখানে কিন্তু সরকারের তরফে যাতে বিরোধীদের, আগেও বলছিলাম আমি, বিরোধীদের তরফে যাতে কোনো আপত্তি না হয়, কোনো রকম তাদের জানানোর ক্ষেত্রে সমস্যা না হয়, এই কারণেই কিন্তু টিম তৈরি করা হচ্ছে। যে টিমে শুধু শাসক দলের লোক নয়, বিরোধী যারা রাজনৈতিক দলের সঙ্গে আছেন তারা যেমন থাকবেন, বিশেষ ব্যক্তিদের থাকবেন, সুপ্রিম কোর্টের বিচারপতি যে রয়েছেন তাকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে রাখা হবে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে। এই যে টিম গঠন করা হবে, টিম কিন্তু একটা পর্যালোচনা করবে এই যে বিল আনা যায়। অর্থাৎ একেবারে এক দেশের এই যে পশ্চিমবঙ্গের সবার ক্ষেত্রে একই আইন, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৈধ নয়, সমস্ত ক্ষেত্রে আইন। বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে কয়েকটি বিষয়, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার সম্পর্ক বিষয় এবং এই যে সম্পত্তি এবং পাশাপাশি আর একটা বিষয় যে দত্তক নেওয়ার ক্ষেত্র, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একই আইন, অর্থাৎ ধর্ম বিষয়ে আইন কিন্তু অন্যরকম হবে না, একরকম আইন হবে। সেই কারণে কিন্তু এই ইউসিজি বিল তারা কিন্তু এখনই সরাসরি প্রস্তাব করবে না। বিলের পক্ষে তারা যুক্তি দিয়ে তারা পর্যালোচনা করার জন্য একটা টিম তৈরি করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সুজিত, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।
দীর্ঘ ২২ মাস পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে পেট্রোল পোল, গেদে ও ফুলবাড়ির মতো সীমান্ত এলাকায় ফিরেছে আশার আলো। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে গত প্রায় ২ বছর তাদের ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়েছিল। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, মুদ্রা বিনিময় কেন্দ্রসহ নানা খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের দাবি, বাংলাদেশেরই ক্ষতিটা হয়েছে। এই ট্যুরিস্ট ভিসা হলে আমাদের খুবই ভালো হবে এবং আমরা এটা খুব আনন্দিত। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ধরি লক্ষাধিক লোক উপকৃত হবে, বিশেষ করে পেট্টাপোল, বেনাপোল, আমরা এর সঙ্গে যারা যাতায়াত করি। এখন প্যাসেঞ্জার ৪০০, 450, 500, যাই হোক এরকম কাছাকাছি, ম্যাক্সিমাম 500, 600, কিন্তু হেটা পার ডে 6-7 হাজার হয়ে যাবে। আমরা ব্যবসাপাতি, সামাজিকতা, সংস্কৃতি সব একই। আমাদের ট্যুরিস্ট ভিসা হবে, মেডিকেল ভিসা হবে। আমাদের সবসময় আমাদের যাওয়া আসার জন্য একটা সুব্যবস্থা হলে দুই দেশের গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাবো এবং দারুণ খুশি আমরা। এই রুট ছেড়ে অনেক ড্রাইভার অনেকেই চলে গেছে অন্য কাজের সন্ধানে। এখন ভিসা চালু হলে আশা রাখছি তারা ফিরে আসবে, আমাদেরও হয়তো একটু ভালো হবে পরিস্থিতি। ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যার ঘটনায় আসামি শাহাদাত হোসাইনকে ধরতে ইতালিয়ান পুলিশের অভিযান এখনও চলমান রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, শুক্রবার রাত থেকে পলাতক ওই সন্দেহভাজন ইতালিকে এক বাংলাদেশির সাথে রুম শেয়ার করে থাকতেন। জানা গেছে, শাহাদাত হোসেনের স্ত্রী, সন্তান লন্ডনে থাকেন। এছাড়া এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে রোমের পুলিশ। তথ্য যাচাই বাছাইয়ের পর অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এর আগে জবানবন্দি দিয়েছেন বেঁচে যাওয়া তরুণ আমিন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে দেয়া তার জবানবন্দিতে উঠে আসে এই লোমহর্ষক হত্যার বর্ণনা। এদিকে 2 দিন পেরিয়ে গেলেও সন্দেহভাজন আটক না হয় উদ্বিগ্ন স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে একই পরিবারের 3 জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন থেকে এসে একজন ইতালিতে বসবাস করে হত্যাকাণ্ড ঘটিয়ে উধাও। এখনো পর্যন্ত ইতালিয়ান পুলিশ তাকে ধরতে সক্ষম হয়নি। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা অনেকে আতঙ্কিত, বিচলিত অবস্থায় রয়েছে। কেননা ইতালির মতো একটি নিরাপদ দেশে এরকম হত্যাকাণ্ড কখনোই ঘটেনি। প্রবাসী বাংলাদেশিদের দাবি, দ্রুত সময়ের মধ্যে যেন তাকে গ্রেফতার করে। এখনো পর্যন্ত ইতালিয়ান পুলিশ তার কোনো প্রকার হদিশ খুঁজে পায়নি। গতকালই কিন্তু আনুষ্ঠানিকভাবে ইতালি পুলিশের যে প্রধান ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু আসামির ছবি প্রকাশ করেছে। প্রকাশ পাওয়ার পরপরই কিন্তু ইতালীয় গণমাধ্যম সহ বাংলাদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে আসামির ছবি প্রচার করা হচ্ছে। ভারত প্রশান্ত মহাসাগরে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে যৌথ সামরিক মহড়া করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। নিজেদের সামরিক প্রস্তুতি জোরদারে কিউশু দ্বীপে 2 দেশের সেনারা এই অনুশীলনে অংশ নেয়। ট্যাঙ্কের গর্জন, সাজোয়াজান, পর্যবেক্ষণ ড্রোন আর একের পর এক গোলাবর্ষণ। জাপানের হুইতা প্রিফেকচারের এই দৃশ্য দেখেই মনে হতে পারে পুরোদমে যুদ্ধ চলছে। যুদ্ধ না হলেও সংঘাত শুরু হলে কিভাবে সামাল দেওয়া যায় সেই অনুশীলনই করল যুক্তরাষ্ট্র ও জাপান। রিজলিউট ড্রাগন নামের বার্ষিক এই মহড়ায় অংশ নেয় 90 মার্কিন মেরিন এবং জাপানের 300 জন সেলফ ডিফেন্স ফোর্সের সদস্য। মহড়ায় ট্যাঙ্ক, সাজোয়াজান, নজরদারি ড্রোন এবং সমন্বিত স্থল অভিযান পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা হয়। 20 জুন শুরু হওয়া 10 দিনের এই মহড়া পরিচালনা করছে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড। কিউশু, রিউকিউ দ্বীপপুঞ্জ জুড়ে চলা পুরো অনুশীলনে 2 দেশের মিলিয়ে অংশ নিচ্ছেন প্রায় 9400 সেনা সদস্য। চীনকে ঘিরে ভারত প্রশান্ত মহাসাগরে বাড়তে থাকা কৌশলগত প্রতিযোগিতা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তাইওয়ান প্রণালীতে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জাপানের এই যৌথ মহড়াকে আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতা জোরদারের বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। পূর্ব চীন সাগর এবং জাপান সাগরের উপর কৌশলগত বোমারু বিমান নিয়ে যৌথ টহল দিয়েছে রাশিয়া ও চীন। প্রায় 6 ঘন্টার এই অভিযানে রাশিয়ার TEU-95MS ক্ষেপণাস্ত্রবাহী বোমারু বিমান অংশ নেয়। দক্ষিণ কোরিয়া জানায়, বিমানগুলো তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করলেও কোনো আকাশসীমা
লঙ্ঘন করেনি। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী মাসে রাশিয়ার ভ্লাদিভস্তকে জয়েন্ট C-2025 নামে দুই দেশের বার্ষিক যৌথ নৌ মহড়া ও সমুদ্রে টহল অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে চীন রাশিয়ার এই ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা জাপানের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রেকর্ড সামরিক মহড়া তীব্র সমালোচনা করে একে শান্তি বিনষ্টের চেষ্টা বলে আখ্যা দিয়েছে বেইজিং। লাভার উদগীরণ শুরু করেছে ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি। পর্বতের পূর্ব ঢলে আগ্নেয় কম্পনের মাত্রা বাড়ার পাশাপাশি বাড়ছে লাভার প্রবাহ। এমন পরিস্থিতিতে আশপাশের এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ। ইতালির জাতীয় ভূপদার্থ ও আগ্নেয়গিরি গবেষণা প্রতিষ্ঠান INGD জানিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত পূর্ব ঢাল দিয়ে গনগনে লাল রঙের লাভা গড়তে দেখা যায়। অগ্ন্যুৎপাত ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। আগ্নেয়গিরি এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ইতালির সিসিলি দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত এই আগ্নেয়গিরিটি ইউরোপের সবচেয়ে সক্রিয় ও বড় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বন্ধ করতে ব্যর্থ হলে অস্ট্রেলিয়া বড় ধরনের জরিমানার মুখে পড়বে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে জরিমানার অঙ্ক দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থা। বিষয়টি তদারকির জন্য অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থাকে তথ্য সংগ্রহের ক্ষমতা বাড়ানো হবে, যাতে তারা সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে এই বিষয়ে বাধ্য করতে পারে। সংস্থাটি বলছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রমাণ দিতে হবে যে তারা কোনো পদ্ধতিতে শিশুদের অ্যাকাউন্ট তৈরি করা ঠেকাচ্ছে। অস্ট্রেলিয়ার তদারকি সংস্থাটি বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট ও টিকটকের নিয়ম ভঙ্গের অভিযোগ তদন্ত করছে। জরিমানা আগেও ছিল এবং তাতে মানুষকে থামানো যায়নি। তাহলে জরিমানা বাড়ালে কেন কোম্পানিগুলোর ওপর আরও চাপ পড়বে যাতে তারা সত্যিই কিছু পরিবর্তন করে, যখন তারা মানুষের এই ওয়েবসাইটে থাকা থেকে বেশি অর্থ উপার্জন করে? আমরা দেখেছি যে এই ধরনের জরিমানা তাদের খুব একটা থামায় না, বিশেষ করে যখন তারা সহজেই তা পরিশোধ করতে পারে। আমি জানি না, আমাদের মনে হয় অপেক্ষা করতে হবে। বিশ্বকাপ মানে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারির উন্মাদনা আর নিরাপত্তার কড়াকড়িও। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ঘিরে একদিকে যেমন আলোচনায় এসেছেন খেলনা সাইবার ট্রাক চালানো এক মেক্সিকান সমর্থক, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত করা হচ্ছে বিশেষ বিস্ফোরক শনাক্তকারী K9 ইউনিট। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের বাইরে দর্শকের ভিড়ের মধ্যেই নজর কাড়েন এক মেক্সিকান সমর্থক। টেসলা সাইবার ট্রাকের আদলে তৈরি একটি ছোট্ট বৈদ্যুতিক খেলনা গাড়ি চালিয়ে হাজির হন তিনি। নিজেকে পরিচয় দেন ডিজে শ্যাকারম্যান নামে, সঙ্গে মেক্সিকোর রঙে সাজানো তার কুকুর শ্যাকি ওলফ ডগ। শ্যাকারম্যান বলছেন এটি শুধু অভিনব বিনোদন নয়, বরং 2 বছর ধরে যুক্তরাষ্ট্র জুড়ে চালিয়ে যাওয়া তার ঐক্য ও সংযোগ প্রচারের অংশ। বিশ্বকাপ এমন একটি সময় যখন বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়। আমি এখানে এসেছি শান্তি, ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এবং মেক্সিকোর প্রতিনিধিত্ব করতে। অভিবাসী সম্প্রদায়ের পক্ষে কাজ করা এই সমর্থক মনে করেন বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে বিশ্বের সব মানুষ এক হয়ে যায়। তবে তার এই ব্যতিক্রমী যাত্রা আইনি ঝামেলাও ডেকে এনেছে। খেলনা গাড়ি চালানোর কারণে লাইসেন্স, নিবন্ধন ও বীমা সংক্রান্ত অভিযোগে আদালতের মুখোমুখি হতে হচ্ছে তাকে। বর্তমানে আমি আদালতে আইনি লড়াই করছি। খেলনা গাড়ি চালানোর কারণে আমার বিরুদ্ধে লাইসেন্স, নিবন্ধন ও বীমা না থাকার 3টি অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ এটিকে আসল গাড়ি বললেও আমি আদালতকে জানিয়েছি এটি শিশুদের খেলনা গাড়ি, কিন্তু তারা মানেনি। তাই এখন বিষয়টি সুপ্রিম কোর্টে যাচ্ছে। একদিকে যখন সমর্থকদের রঙিন উপস্থিতি বিশ্বকাপের আবহ তৈরি করেছে, অন্যদিকে আয়োজকরা জোর দিচ্ছেন নিরাপত্তা ব্যবস্থার উপর।
ভার্জিনিয়ায় বিস্ফোরক শনাক্তকারী K9 ইউনিটের গ্র্যাজুয়েশনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ATF। আজ আমরা এবং K9-এর গ্রাজুয়েশন হয়েছে টানা 3 মাস, সপ্তাহে 7 দিন। কঠোর প্রশিক্ষণের পর আমরা এই সাফল্য অর্জন করেছি। এ সময় আমরা ব্যাপক প্রশিক্ষণ সম্পন্ন করেছি। 3 মাসের নিবিড় প্রশিক্ষণের পর গ্র্যাজুয়েট সনদ পেল 6টি কুকুর। এর মধ্যে 5টিকেই পাঠানো হবে বিশ্বকাপের ভেন্যুতে। নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের কাজ। প্রশিক্ষণে বিস্ফোরকের গন্ধ শনাক্ত করতে শেখানো হয় কুকুরগুলোকে। সন্দেহজনক বস্তু খুঁজে পেলে তার বিশেষ সংকেত দেয়। এরপর দায়িত্ব নেন বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা। এই কুকুরগুলো বড় নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ। তারা প্রথমে বিস্ফোরকের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করে। এরপর বিষয়টি বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়। সমর্থকদের উচ্ছ্বাস আর অত্যাধুনিক নিরাপত্তা প্রস্তুতি দুইয়ের সমন্বয়ে এগোচ্ছে বিশ্বকাপের আয়োজন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।